অবশেষে ইডির স্ক্যানার থেকে বাঁচতে শুভেন্দু অধিকারীর পায়ে পড়ছেন রাজ্য মন্ত্রিসভার এক মন্ত্রী। আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি কোনো নাম করব না, কারণ তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে সেই কারণের জন্য। কিন্তু এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তাতে করে ইডি স্ক্যানার থেকে বাঁচতে শেষে শুভেন্দু অধিকারীর পায়ে এসে পড়ছেন, বাঁচাও আমাকে শুভেন্দু, বাঁচাও। এই হচ্ছে রাজ্য মন্ত্রিসভার এক মন্ত্রীর কাণ্ড। সম্প্রতি আপনারা জানেন, রাজ্যের এক মন্ত্রী তিনি ইডি স্ক্যানারে এমনভাবে পড়েছেন তার পরিবারের সদস্যদেরও বারবার ডেকে পাঠানো হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অর্থনৈতিক যে তছরূপ, সেই তছরূপের প্রসঙ্গ কার্যত এই তদন্ত প্রক্রিয়ায় উঠে আসছে, এবং তার পাশাপাশি আরও তার বিভিন্ন কর্মকাণ্ড তো রয়েছে। সবটা মিলিয়ে সংশ্লিষ্ট তৃণমূল নেতা এবং রাজ্য মন্ত্রিসভার সদস্য প্রচণ্ড চাপে পড়ে গিয়েছেন, এবং তিনি মনে করছেন যে যদি বিজেপি শরণাপন্ন হওয়া যায়, যদি শুভেন্দু অধিকারী শরণাপন্ন হওয়া যায়, তবে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, তিনি ইডি স্ক্যানার থেকে বেঁচে ফিরতে পারেন। কিন্তু এইটা তিনি জানেন না যে ইডি একটা নিজস্ব সংস্থা, ইডি নিজের মতো করে তদন্ত করে, তার উপর বিজেপি বা শুভেন্দু অধিকারী কোনো প্রভাব নেই। তবুও কোথাও গিয়ে তৃণমূলীদের মাথায় তো একটা জিনিস কাজ করে যে বিজেপিতে গেলেই 7 খুন মাফ হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে তা হচ্ছে না, কারণ এটা তো শুভেন্দু অধিকারীর হাতে নেই বা বিজেপির হাতে নেই। সেই কারণের জন্য আজকে সংশ্লিষ্ট মন্ত্রিসভার সদস্য তিনি শুভেন্দু অধিকারীর পায়ে পড়ছেন ঠিকই, তার হাত জোর করে বলছেন বাঁচাও শুভেন্দু বাঁচাও, কিন্তু সেটা সম্ভব নয়। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। এই হচ্ছে মধ্য বিষয়। আপনাদের যে বিষয়টা উত্থাপন করলাম এটা কয়েকদিন আগের ঘটনা। আপনারা মনে থাকবে যে আর কয়েকদিনের মধ্যে, আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম, কয়েকদিনের মধ্যে ইডি সিবিআই খুব সক্রিয় হতে চলেছে, কারণ অনেক তথ্য তাদের হাতে এসে পৌঁছেছে, এবং ইডি ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করবে। আর 2 থেকে 3 দিনের মধ্যেই দেখবেন গোটা বিষয়টা সূচনা ঘটছে। এক্ষেত্রে দাঁড়িয়ে কংক্রিট যে এভিডেন্স বা যেই তথ্য আমরা পাচ্ছি, সেই তথ্যের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আপনাদের কাছে সেই ইনফরমেশনগুলো উত্থাপন করছি। প্রথমত হচ্ছে উত্তরবঙ্গে যেই পাথর চুরি বা এই যে গাছ চুরি, এই সমস্ত যে ঘটনাগুলো ঘটেছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্তে নেমেছেন, তারা তদন্ত প্রক্রিয়া করছেন, এবং সেই সূত্রে দাঁড়িয়ে উত্তরবঙ্গের বেশ কয়েকজন বিধায়ক, শাসক দলের নেতা, তারা আপাতত আলোচনার মানে একদম কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এবং সেই রেশ কাটতে না কাটতেই ইডির একটা অংশ তারা কলকাতা জুড়ে নানা জায়গায় তল্লাশি চালিয়েছেন, এবং রাজ্য মন্ত্রিসভার এক সদস্য, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিভিন্ন বেনিয়মের, অনিয়মের, অর্থনৈতিক তছরূপেরও কার্যত অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। সেই কারণে তার পরিবারের সদস্যদের মাঝে মধ্যে ইডি ডেকে পাঠাচ্ছেন। ইডি সদস্যরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, ব্যাংক ট্রানজাকশন, কিভাবে চাকরি, কিভাবে দুর্নীতি, সমস্ত বিষয়টা তারা জানার চেষ্টা করছেন। তাদের কাছে ইনফরমেশন এসে পৌঁছেছে, এবং যখন সংশ্লিষ্ট মন্ত্রিসভার মন্ত্রী তিনি বুঝতে পারছেন বিপদ আসন্ন, যে কোনো মুহূর্তে আবার আরেকটা পার্থ চট্টোপাধ্যায় হতে পারে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি লক্ষ্য করতে পারছি, মন্ত্রিসভার সদস্য তিনি সরাসরি শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করেছেন, এবং বিজেপি নেতৃত্বের সঙ্গেও, এবং বলছেন আমি বিজেপিতে আসতে চাই, আমাকে একটু জায়গা দিলে ভালো হয়। হ্যাঁ, তার মাথায় এই সাইকোলজিটা কাজ করছে, বিজেপিতে যোগদান করলে অথবা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করলে হয়তো কিছুটা ইডি স্ক্যানার থেকে বাঁচা সম্ভব। আমি শুরুতেই যেটা বললাম, ইডি একটা নিজস্ব সংস্থা, ইডি নিজের মতো করে কাজ করে, বিজেপির কোনো প্রভাব নেই, শুভেন্দু অধিকারী কোনো প্রভাব নেই। এখানে শুভেন্দু অধিকারীও বাঁচাতে পারবেন না, এখানে বিজেপিও বাঁচাতে পারবে না। কাজেই তাদের শরণাপন্ন হয়ে মন্ত্রী যদি ভাবেন যে বেঁচে গেলাম, সেটা নয়, সেটা নয়। প্রচুর দুর্নীতি হয়েছে এই রাজ্য জুড়ে, একের পর এক শিক্ষা দুর্নীতি, খাদ্য দুর্নীতি, আবাস যোজনা দুর্নীতি, কত দুর্নীতির নাম নেব। তার মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে, তোষণ রাজনীতি কার্যত চোখে পড়ার মতো। এই অবস্থায় দাঁড়িয়ে এসআইআর যখন জারি হচ্ছে, অনেকেই বুঝতে পারছেন তৃণমূল নেতৃত্বরা বা মন্ত্রিসভার সদস্যরা যে এবারে তৃণমূলের ভিতটা নড়বড়ে, যখন তখন নড়াচড়া করছে, সামান্য ভূমিকম্প হলেই বাড়িটা ভেঙে পড়তে পারে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাঁচতে হবে। বাঁচার অন্যতম উপায় ভবিষ্যৎ পরিকল্পনা। আর ভবিষ্যৎ কি, এ রাজ্যের ইতিহাসে রয়েছে যারা প্রধান বিরোধী দল এবং নন টেস্টেড তারা সরকারে এসেছে, এবং যারা টেস্টেড প্রধান বিরোধী দল তারা ক্রমে শূন্য হয়েছে। বিধানসভার ইতিহাস তাই বলে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের মতে হয়তো বিজেপি ক্ষমতায় চলে আসবে।
এবং সেই সূত্রে দাঁড়িয়ে তারাও কিছুটা খোলস পরিবর্তন করছেন। তারাও মনে করছেন যে এসআইআর জারি হয়ে গেলে একদিকে ভালো, এসআইআর জারি হয়ে গেলে ভালো হচ্ছে সেটা হচ্ছে এই যে তোষণ রাজনীতি সেখান থেকে বেরোনো যাবে, এই দুর্নীতির যে আখড়া তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে সেই দুর্নীতির আখড়া থেকে বেরোনো সম্ভব হবে। তাই হোয়াইট কলারটার প্রয়োজনীয়তা রয়েছে। সেই কারণের জন্য সাদা পাঞ্জাবি সাদা পোশাক পরে বিধানসভার অভ্যন্তরে যারা তৃণমূলের একটু বিক্ষুব্ধ নেতৃত্বরা তারা প্রবেশ করতে শুরু করেছেন। তারা না সাতেও নেই না পাঁচেও নেই, তারা একদম নিউট্রালি দৃশ্যগুলো দেখেন। তৃণমূলের কট্টর যারা রয়েছেন তারা যখন বিজেপিকে আক্রমণ করেন এবং বিজেপির কট্টর যারা রয়েছেন তারা যখন তৃণমূলকে আক্রমণ করে বিধানসভার অভ্যন্তরে, তখন মধ্যপন্থী বিধায়করা যারা ভাবছেন বিজেপির দিকে একটু ঝুঁকলে ভালো হয়, ওদের সাথে বিতর্কে গেলে সমস্যা হতে পারে, তাই বিতর্কে যাব না, কারণ হয়তো ভবিষ্যৎটা ওইদিকে, এবং তৃণমূলকে এইটা বুঝতে দেওয়া যাবে না যে আমি তাদের বিপক্ষেও নেই। ফলে তারা মাঝামাঝি দাঁড়িয়ে সাইলেন্ট মোডে তারা বিধানসভার ভেতরে তাদের যে কাজ বা তাদের যে অবস্থান সেটা চরিতার্থ করেন। এক্ষেত্রে দাঁড়িয়ে সংশ্লিষ্ট মন্ত্রিসভার মন্ত্রীও কিছুটা বুঝতে পারছেন যে পরিস্থিতি বেগতিক। তাই আসন্ন এই যে বিধানসভা অধিবেশন রয়েছে, অর্থাৎ যেটাকে শীতকালীন অধিবেশন বলা হয়, বলা যেতে পারে পূর্ণাঙ্গ অধিবেশন 2026-এর আগে এটাই শেষ। তারপরে ভোট অন অ্যাকাউন্ট বাজেট হবে, কিন্তু সেটা দুদিনের অধিবেশন, সেখানে খুব একটা বড় ভূমিকা পালন না করলেও চলে। কিন্তু শীতকালীন অধিবেশন শেষ অধিবেশন, এইটা খুব ইম্পর্টেন্ট। এইখানেই ভবিষ্যৎ রাজনীতির পরিকল্পনা গৃহীত হয়। হ্যাঁ, আমরা যেটা জানতে পাচ্ছি সংশ্লিষ্ট মন্ত্রী তিনি কথা দিয়েছেন বিধানসভার অভ্যন্তরে আমি কোনো কথা বলবো না, কোনো অ্যান্টি কথা বলবো না। বিজেপির মতো তৃণমূলকে দুষবে, তৃণমূলের মতো বিজেপিকে দুষবে। ফলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি নিউট্রাল থাকবো। আমি যতই মন্ত্রী হই না কেন, প্রশ্ন উত্তর পর্বে যদি আসে সেই প্রশ্ন উত্তর পর্বের উত্তর তো আমাকে দিতেই হবে। মেনশন পর্ব থাকলে সেখানে তো বিষয়বস্তু উত্থাপন করতেই হবে, ইত্যাদি ইত্যাদি বিষয় রয়েছে। কিন্তু কোনোভাবেই আমরা ঘুরবো না, অর্থাৎ তৃণমূলের দিকে ঘুরবো না, ঘাসফুলের দিকে ঘুরবো না। এটাই হচ্ছে মুদ্রা বিষয়। এবং এই বিষয়কে সামনে রেখেই সংশ্লিষ্ট মন্ত্রিসভার মন্ত্রী ইতিমধ্যে শুভেন্দু আমাকে বাঁচাও, ইডি থেকে বাঁচতে হবে, বিজেপি আমাকে বাঁচাও, আমাকে ইডি থেকে বাঁচতে হবে। এই হচ্ছে মন্ত্রিসভার এক মন্ত্রীর কাকুতি মিনতি। তাদেরকে ভগবান দর্শন যদি হয়, তারা যদি মনে করে আমরা ভগবানের পায়ে পড়েছি, তো ভগবান সেটা বিচার করবে, তাদের ঠিক হলে ঠিক হবে, না তো ভাই। কারণ দেখুন, শ্রীকৃষ্ণের বাণী যদি আমি মনে করি, তাহলে দুষ্টতম শিষ্টের পালন করা উচিত। ভারতের গীতা তো সেটাই বলে, বাকি সব ঈশ্বর ইচ্ছা। জয় শ্রীরাম। এটা তো কোনো ব্যাপার না, বিজেপির নেতা পায়ে পড়ুক এটা সংসদের মানুষ যেটা বিচার করবে সেটাই হবে। না না, এটা লজ্জা লাগছে, এটা এমনি কান্নাকাটি করছে। কি বলো, আমাকে তো মানে পার্টি পলিটিক্স আমি তো বুঝি না, আমার মাথা উপরে চলে যায়। পাও পড়ছে মানে মানে ইলেকশন আছে সেজন্য পাও পড়ছে, তারপর ইলেকশন পরেও যার পা ধরছে তার ইলেকশন পরে গলা ধরে টেনে দেবে। যদি আপনাকে দরকার যদি থাকলে তাহলে আপনি বলে রে, जब जरूरत रहता है तो गधा को ही बाप बनाना पड़ता है। उसको जरूरत है इसलिए वो पैर पकड़ रहा है, तो वही जरूरत रहेगा तो सर पकड़ के कपड़ा पकड़ के टान के ले जाएगा उसको। কি বলবো কিছু আমার বলার নেই। সব তো মোটরসাইকেল চোর তো তৃণমূলের এখন হালসাল ব্লক সভাপতি বনোয়ার মোটরসাইকেল চুরি করতো আগে। হ্যাঁ, হ্যাঁ মোটরসাইকেল চুরি করতো, এখন বালি চুরি করে, নদীর বালি চুরি করে বিক্রি করছে। কয়লা চুরি মোটরসাইকেল, তৃণমূল মালেই চোর। মৌরাক্ষীর বালি সব বেঁচে দিল যে প্রাক্তন এখন হালসাল যে ব্লক সভাপতি। বালি পাচার, ছাগল পাচার, গরু পাচার, গয়লা পাচার, সব তো পাচার করছে তৃণমূলের নেতারা। ওই তো বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, সাধু বাবা তো হচ্ছে বিজেপি আমাদের দল। হ্যাঁ, আমাদের দল হচ্ছে বিজেপি, তারা তো বাঁচাচ্ছে, ওরা তো বাঁচাবে না। তৃণমূল থেকে বাঁচানোর মতন বিজেপিতে ক্ষমতা নেই। আবেদন যে করে হোক বাঁচতে হবে, এটাই হচ্ছে বর্তমান তৃণমূলের বা মন্ত্রিসভার এক মন্ত্রীর বক্তব্য। ইডি স্ক্যানার থেকে বাঁচতে তিনি এই কাণ্ডটা ঘটিয়েছেন, সম্প্রতি ঘটিয়েছেন, গত 4 থেকে 5 দিন আগের ঘটনা। এবং আমরা যেটা জানতে পাচ্ছি শুভেন্দু অধিকারী এবং বিজেপি উভয় সেই কাকুতি মিনতি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন, কোনো কিছু যাই আসে না। শুভেন্দু অধিকারী এবং বিজেপি তারা মনে করছেন এগুলোতে
কান দিয়ে কিছু লাভ নেই। পাল্টা শুভেন্দু অধিকারী একটি বক্তব্য রেখেছেন এই দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে। গতকালকে বিজেপি পার্টি অফিসে তিনি যে বক্তব্যটা রেখেছেন এই দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে কি কি করা দরকার না দরকার সেটা একবার আপনারা শুনে নিন, তারপর পরবর্তী আলোচনায় আসবো। জেলখানা থেকে যদি এই ব্রোকাররা এখনো কাজ করে, জেলখানা কার? মমতা ব্যানার্জি বলবে ইডি। এখানে ইডি সিবিআই কে কাজ করতে দেওয়া হয়? ইডি সিবিআই এর কাছে আমি দাবি করেছি যে পশ্চিমবঙ্গ থেকে রিক্রুটমেন্ট স্ক্যাম যত আছে, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট সহ, সুজিত ঘোষের যে কেস, এই সমস্ত কেস অন্য রাজ্যে ট্রান্সফার করুন। নইলে গরমকালে এসি, শীতকালে গরম জল। অষ্টমীর দিন লুচি ছোলার ডাল, দশমীর দিন কচি পাটার ঝোল। প্রথমে পিজি রুট বান, সেখানেও যদি পছন্দ না হয় মণিপাল। পার্থর যত ওয়েট ছিল বেরিয়েছে আরো বেশি, 20 কেজি বাড়িয়ে নিয়ে, একদম পেট ঘাড় সব সমান হয়ে গেছে। আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যতে এটা স্পষ্ট যে কোনো রকম দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ নয়, সেটা শুভেন্দু অধিকারীও করবেন না, সেটা বিজেপিও করবে না। যারা দোষ করেছে তারা শাস্তি পাবে। বিজেপি ওয়াশিং মেশিন নয় এখন যে ঢুকলেই সাদা কলার হয়ে বেরিয়ে আসবে কেউ, কোনো দুর্নীতিবাজ। উল্টে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা। পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি অন্যান্য যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে কোথায় কোথায় নিয়ে গিয়ে কেস করানো উচিত, কিভাবে ইডি সিবিআই এগোনো উচিত, তারও কার্যত একটা ব্লুপ্রিন্ট শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল। এটাই হচ্ছে মুদ্রা বিষয়। এখন গল্প হচ্ছে যে মন্ত্রিসভার এই সদস্য, রাজ্যের মন্ত্রী, যিনি ইতিমধ্যে বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন, শুভেন্দু অধিকারীর হাতে পায়ে ধরেছেন ইডির থেকে বাঁচার জন্য, সেটা কি তৃণমূল জানে? তৃণমূল নেতৃত্ব যারা রয়েছেন, যারা কথায় কথায় ইডি সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ পোষণ করছেন, ইডি সিবিআইকে দেখে নেব বলছেন, তৃণমূল কংগ্রেসের সদস্যরা তারা কি করছেন? ইডি গেলে তাদের উপর আক্রমণ করছেন। শাহজাহানের কথা তো আপনাদের মনেই আছে। ফলে এই তৃণমূল কংগ্রেস যারা সেন্ট্রাল এজেন্সির বিপক্ষে, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে মন্ত্রিসভার যিনি মন্ত্রী রয়েছেন তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল আছেন তো? এটা জানেন তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা জানেন তো? এখনো পর্যন্ত যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, রাজ্য মন্ত্রিসভার বহু মন্ত্রী তারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন বিজেপির সঙ্গে। মন্ত্রিসভার নানা আলোচনা, পর্যালোচনা সেগুলো চলে আসে, সেগুলো বিরোধী পক্ষের কাছে চলে আসে। মুখ্যমন্ত্রী কি বললেন, কি নিদান দিলেন, সেগুলো ঘুরপথে চলে আসছে। এই হচ্ছে এখনকার মন্ত্রিসভার সদস্যদের ভূমিকা। তারা বুঝতে পারছেন পরিস্থিতি ক্রমে হাতের বাইরে যাচ্ছে, এবং সেই কারণে রাজনীতি তো বাইরে থেকে আমরা যেটা দেখি সেটা তো অ্যাকচুয়াল রাজনীতি নয়। রাজনীতি হচ্ছে ভেতরে ঘটে চলা যেই বাতাবরণ, আবহ, সেটার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজনৈতিক বিষয়টা সামনে উঠে আসে। ফলে এখানেও তাই হচ্ছে, এখানেও আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। ফলে এখন দেখার বিষয় যে সবটা মিলিয়ে তৃণমূলের সংশ্লিষ্ট মন্ত্রীর ভবিষ্যৎটা কোন দিকে এগোয়। আর কয়েকদিনের মধ্যে ইডি নতুন করে তল্লাশি শুরু করছে, ইডির সক্রিয়তা দেখা যাবে, সিবিআই এর সক্রিয়তা দেখা যাবে, ইনক্লুডিং ইনকাম ট্যাক্স, তাদেরও সক্রিয়তা চাক্ষুষ করতে পারবেন রাজ্যবাসী। কতজন এই চুরির দায়, এই দুর্নীতির দায় গ্রেপ্তার হন সেটাও আমরা প্রত্যেকে নজরে রাখব। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কি ভাবছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা কমেন্টে জানান আপনাদের মতামত। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।